হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা যে বিষয় সম্পর্কে জানবেন সেটা হচ্ছে যদি আপনি IELTS প্রিপারেশনের কথা চিন্তা করেন এবং আপনি চিন্তা করতেছেন যে আপনি নেক্সট ৭ দিন বা ১ মাসের মধ্যে IELTS প্রিপারেশন নিবেন। তো এই জায়গায় এসে আপনার প্রিপারেশনটা কেমন হবে তার জন্য একটা গাইডলাইন হবে আজকের এই ভিডিওতে। এখানে আমি ১৫ টার বেশি টিপস শেয়ার করব বা ১৫ টার বেশি স্টেপ শেয়ার করব যেগুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার পুরো IELTS জার্নি বা IELTS প্রিপারেশন জার্নির ক্ষেত্রে তাহলে আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে। তো আমি বলতে পারি যে আজকের ভিডিও হচ্ছে প্রিপারেশনের প্রিপারেশন। মানে প্রিপারেশনটা কীভাবে নিবো তার একটা গাইডলাইন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের স্ক্রিনে। হ্যালো সবাইকে, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে টিপসগুলো শেয়ার করব যদি আপনি আপনার IELTS প্রিপারেশনটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামঞ্জস্যভাবে করতে চান। ওকে, তো চলে যাবো আমাদের প্রথম এবং সেকেন্ড স্লাইডে প্রথম টিপসটাতে। তো টিপ নাম্বার 1 হচ্ছে আপনাকে যেটা করতে হবে IELTS টেস্টটা আসলে কী? এখানে কোন বিষয় সম্পর্কে প্রশ্ন থাকে? আমরা জানি এখানে আপনার রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং এই ৪ টা সেকশন থাকে। এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে তারা ওভারঅল একটা ব্যান্ড দেয়। আপনি ব্যান্ড 6, 7, 8, 7.5, 8.5 এরকম অনেক ব্যান্ড দেখছেন হয়তো এর আগে। কিন্তু আপনি জানেন না যে কোনটার উপর ডিপেন্ড করে হচ্ছে ব্যান্ড স্কোরিং করা হয় বা রিডিংয়ে কত পাইলে, স্পিকিং কত পাইলে ওভারঅল একটা ব্যান্ড আসে। তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোন প্রশ্ন আসে, রিডিংয়ের মধ্যে কোন প্রশ্ন আসে, লিসেনিংয়ের মধ্যে কোন টাইপের কোয়েশ্চেন আসে। এগুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ব্যান্ড ডেসক্রিপশন, বিশেষ করে রাইটিং এবং স্পিকিং ক্ষেত্রে। দেখেন রিডিং এবং লিসেনিং এখানে আপনার পয়েন্ট ভিত্তিক। মানে আমরা যেমন এমসিকিউ করছি না? এমসিকিউতে হচ্ছে একটা কারেক্ট মার্কের জন্য ১ মার্ক, এরকম ৪০ টা মার্কের জন্য আপনার ৪০ মার্ক আছে এবং ৪০ মার্কের মধ্যে এরা হচ্ছে ব্যান্ড ভাগ করে দেয়। হ্যাঁ? ধরুন যে আপনি ৩৫ মার্ক পেলে আপনি একটা ব্যান্ড পাচ্ছেন, সম্ভবত ৮ পাচ্ছেন। তো এরকম হচ্ছে ভাগ করা থাকে। কিন্তু যখন আপনি রাইটিং এবং স্পিকিংয়ে যাবেন, তখন আপনার এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি কোয়েশ্চেনটা যেটা চেয়েছে সেটা আপনি ঠিকমতো লিখতে পারছেন কিনা? আপনার গ্রামার যে ইউজ করছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা? আপনি ভালো রেঞ্জের ভোকাবুলারি ইউজ করছেন কিনা? হ্যাঁ? এই সমস্ত ব্যাপারের উপর ডিপেন্ড করে মূলত আপনাকে মার্কিং করা হয়। তো এইটা হচ্ছে নাম্বার 1 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। আপনাকে এই সমস্ত খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে জানতে হবে। তো এখন জিজ্ঞাসা করতে পারেন যে, "ভাই তাহলে আপনি আজকের ভিডিওতেই জানায় দেন।" যদি আমি এইটা জানাতে যাই আজকের ভিডিও তাহলে ভিডিও ১ ঘন্টার উপর চলে যাবে। তো সেক্ষেত্রে আমি আরেকটা আলাদা ভিডিও করার চেষ্টা করব যেখানে আমি অল অ্যাবাউট IELTS কোয়েশ্চেন এটা সম্পর্কে জানানোর চেষ্টা করব। ওকে? তো টিপ নাম্বার 2, সেট a রিয়ালিস্টিক টার্গেট ব্যান্ড স্কোর। ওকে, এটা হচ্ছে আপনার লক্ষ্যের উপর ডিপেন্ড করবে। আপনি যখন প্রিপারেশন নিবেন, আপনার হচ্ছে একটা টার্গেট থাকবে যে আমি ব্যান্ড 7 পাবো বা ব্যান্ড 8 পাবো। তো এইটা আসলে কিভাবে আপনি টার্গেটটা মনে করবেন? আপনার মন চাচ্ছে আর আপনি একটা টার্গেট ফিক্স করে ফেললেন এরকম? অবশ্যই না, আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করবেন। আপনি টিপ 1 এ যদি শেষ করে আসেন, আপনি কোয়েশ্চেনগুলো জানতেছেন, কোন ধরনের কোয়েশ্চেন আছে আপনি একটু এনালাইসিস করছেন। তখন আপনি একটু কমপ্লেক্সিটি বা ডিফিকাল্টি সম্পর্কে বুঝতে পারবেন যে IELTS টেস্টে আপনার কোন ধরনের কোয়েশ্চেন আছে, আপনি কি পারবেন কিনা ঠিকঠাক মতো। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা টার্গেট ব্যান্ড স্কোর একটা এইম করতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো আমার ক্ষেত্রে আমি একটা স্কোর রেখেছিলাম যে 8 এবং 8 রেখে আমি ক্ষান্ত হই নাই। আমি রিডিংয়ে কত পাবো, কত ব্যান্ড পাবো, স্পিকিংয়ে কত ব্যান্ড পাবো, রাইটিংয়ে কত ব্যান্ড পাবো, এরকম করে আপনি এবং আমি যেটা করছিলাম, এরকম করে আমি ওভারঅল একটা ব্যান্ড স্কোর ধরছিলাম যে আমি যদি এই সেকশনে এত পাই ব্যান্ড তাহলে আমি ওভারঅল 8 পাইতে পারি। তো সেক্ষেত্রে আপনাকে এভাবেই করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনি আপনার লক্ষ্য সম্পর্কে স্পেসিফিকভাবে জানতে পারবেন, খুব স্পেসিফিকভাবে, তখন আপনি মূলত আপনার লক্ষ্যটা অর্জন করতে পারবেন খুব সহজে। একইভাবে আপনি ব্যান্ড 8 পাচ্ছেন, এটা আপনার কনটেক্সট। অন্য একজনের কনটেক্সট হচ্ছে সে ব্যান্ড 8 পাবে কিন্তু কোন কোয়েশ্চেন তার কাছে কঠিন, কোন কোয়েশ্চেনে সে সব অ্যান্সার করবে, সে আরও খুঁটিনাটি সম্পর্কে জানে। তো তার জন্য আপনার চেয়ে ব্যান্ড স্কোরটা বা তার টার্গেট ফিল আপ করাটা আরও সহজ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো টিপ নাম্বার 3, এখানে বলছে যে আপনার লেভেলটাকে চেক করা যে আপনার যে ইংরেজি জানাশোনা, ইংরেজি কতটা আয়ত্তে আছে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এই জিনিসটা করে না বলে তারা সরাসরি প্রিপারেশনে চলে যায় এবং তারা হচ্ছে আর কিছু করতে পারে না বা ভালো ব্যান্ড স্কোর করতে পারে না বা পরবর্তীতে তারা হাল ছেড়ে দেয়। আমার একটা কলেজের ফ্রেন্ড ছিল, আ আমি তাকে এখন ছোট করতেছি না। তো তিনি ইংরেজিতে মোটামুটি দুর্বল ছিল। তো তিনি কলেজে পড়াশোনা শেষ করে যেটা চাইলো দেশের বাইরে যাবে।
তো তিনি হচ্ছে একটা আইএলটিএস কোচিংয়ে ভর্তি হইল স্বনামধন্য। তো সেখান থেকে তিনি ২ মাস ৩ মাস কোচিং করার পরে বুঝতে পারল এবং আমাকে বলল যে, "আসলে আমার দ্বারা হবে না আসলে আইএলটিএস। আমি পারব না ব্যান্ড স্কোর বাড়াইতে বা ভালো কোনো দেশে আমি যাইতে পারব না। কারণ আমার ইংলিশ আমার দ্বারা হয় না।" তো সে যদি ১ম এ অ্যাসেসমেন্টটা করতো যে আসলে সে ইংরেজি তার কোথায় সমস্যা আছে, হ্যাঁ? তাহলে সে তার সমস্যাটা সলভ করে দেন তিনি IELTS এর জন্য যাইতে পারতেন। তখন তার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত। এইজন্য মাথায় রাখবেন যে যদি আপনার ইংরেজির লেভেলটা দুর্বল থাকে তাহলে আগে আপনার এই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠানোর জন্য এখানে সময় দেওয়া উচিত। তারপর আপনার হচ্ছে IELTS এর জন্য যাইতে হবে। আপনি মনে করবেন না যে IELTS মানে হচ্ছে আপনার রিডিং যদি ভালো পড়তে পারেন, লিসেনিং ভালো শুনতে পারেন, শব্দ অর্থ ক্যাচ করতে পারেন, ভালো লিখতে পারেন নিজের মতো করে, এগুলো ভাই IELTS না। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আগে আপনি ইংরেজির লেভেলটা চেক করেন। তারপর আপনি IELTS এর জন্য আলাদা কিছু স্ট্র্যাটেজি আছে, আলাদা কিছু প্যাটার্ন আছে। তো সেটা হচ্ছে আপনাকে ফলো করে প্রিপারেশন নিতে হবে। ওকে? তো এক্ষেত্রে তারা বলছে যে আপনি আপনার কোনো কোয়ালিফাইড টিচার বা এক্সামিনের সাথে হচ্ছে অ্যাসেসমেন্টে যাইতে পারেন। তবে আমি বলব যে আপনি আগে দেখেন যে আপনি ঠিকমতো কথা বলতে পারতেছেন কিনা। আপনি একটা নির্দিষ্ট টপিক নেন, সে টপিকে আপনি নিজের মতো কথা বলতে পারতেছেন কিনা বা আপনি কারো সাথে ডেইলি কনভারসেশন করার চেষ্টা করুন। এখন তো এআই আছে, ChatGPT আছে, Gemini আছে, Perplexity আছে, তাদের সাথে কথা বলুন। তাকে বলুন যে তুমি আমাকে আইএলটিএস রিলেটেড কিছু কোয়েশ্চেন করো বা ডেইলি লাইফে নিয়ে কিছু কোয়েশ্চেন করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তখন দেখেন যে আপনি পারতেছেন কিনা। অ্যান্ড আপনি একটা লেখা লেখেন। তিনি তুমি সরি আপনি এই লেখাটা আপনি এআইকে দেখান যে এটা কি আইএলটিএস এর সাথে যাচ্ছে কিনা বা এর মধ্যে কি, কি ভুল আছে। এভাবে আপনি একটু নিজেকে যেটা করতে পারবেন, নিজেকে চেক করতে পারবেন যে আপনার ইংরেজি লেভেলটা কোন জায়গায় আছে। তো আপনি নিজেকে চেক করার পর যে ভুলগুলো পাবেন, যে এরিয়া আপনাকে ডেভেলপ করতে হবে বা সলভ করতে হবে, সেগুলো সলভ করে দেন আপনি হচ্ছে আইএলটিএস প্রিপারেশন শুরু করেন। এটাই আমার পক্ষ থেকে আপনার জন্য একটা পরামর্শ থাকবে। তো টিপ নাম্বার 4 কি বলছে? ডিসাইড হোয়াট টু স্টাডি, ইংলিশ ফার্স্ট, আইএলটিএস স্কিলস অর বোথ। তো আগের কথাটা এখানে মূলত বলতেছি এখানে যে আপনাকে আগে কোনটা সলভ করে আসতে হবে, কোনটাকে ডেভেলপ করে আসতে হবে। দেখেন ইংরেজি স্কিল এটা একটা জিনিস, আইএলটিএস স্কিল এটা আরেকটা জিনিস। আমি এখানে বলি, ইংরেজি একজন ভালো জানে। তার মানে কি? তিনি নিজের মতো করে নিজে কথা বলতে পারেন। অনেকটা নির্ভুল হয় গ্রামাটিক্যালি সেরকম সমস্যা হয় না। তিনি যথেষ্ট কনফিডেন্ট। হ্যাঁ? তিনি ইংরেজিতে ভালো। অ্যান্ড আইএলটিএস কি? এখানে আপনার ৪ টা সেকশন থাকবে। ৪ টা সেকশন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক থাকবে। তো সেই টেকনিক একজন মানুষ ভালো জানে। সেই টেকনিক ব্যবহার করে সে ভালো একটা ব্যান্ড স্কোর পাইছে। তো এই যে ২ ধরনের একজন ইংরেজি ভালো জানে, একজন IELTS এর কৌশলগুলো ভালো জানে। এই দুজনের মধ্যে পার্থক্য আছে। তবে ইংরেজি যদি আপনি আগে থেকে ভালো জানেন দেন আপনার জন্য IELTS প্রিপারেশন নেওয়া বা টেকনিকগুলো আয়ত্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আপনাকে হচ্ছে এই ২ টা ট্র্যাকেই যাইতে হবে। ১ম এ আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজ বিল্ডিং এ সময় দেবেন। দেন হচ্ছে আপনি এক্সাম এক্সিকিউশন এ সময় দেবেন। লেটস টক অ্যাবাউট টিপ নাম্বার 5, সেট এ রিয়ালিস্টিক টাইম ফ্রেম। টাইম ফ্রেম বলতে আপনি সময় একটা মাথায় রাখবেন যে আপনি নেক্সট এতদিনের মধ্যে শেষ করবেন। এরকম কিছু অবশ্যই না। আগে আপনার ফেজগুলো দেখুন যে আপনাকে কোনটা নিয়ে কাজ করতে হবে। আপনার হয়তো আগে ইংরেজির গ্রামাটিক্যালি যে ইস্যুগুলো আছে সেগুলো সলভ করতে হবে। সেজন্য আপনি ১৫ দিন সময় নিলেন। মনে রাখবেন যে ইস্যু বা ফেজের উপর নির্ভর করে আপনি সময় নির্ধারণ করবেন। আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি ১৫ দিন IELTS এর জন্য যে গ্রামার আছে সেগুলো পড়ব, ১৫ দিন আমি ভোকাবুলারি পড়ব এবং তারপর আর ১ মাস হচ্ছে আমি IELTS এর কোয়েশ্চেনগুলো সলভ করব। এরকম করলে হবে না। আপনি আগের সময়ে যাবেন নাকি আপনি প্রবলেমে যাবেন। প্রবলেমটা সলভ করতে আপনার পক্ষে একটু সময় বেশি লাগতে পারে। একটা প্রবলেমে আপনি আসছেন, সেই প্রবলেমটা সলভ করতে কতদিন লাগতে পারে, এটা তো আপনি আগে থেকে বলতে পারেন না। আপনাকে প্রবলেম ধরে, ধরে বা ফেস ধরে, ধরে সলভ করে আসতে হবে এবং সময়টা আপনি একটু ফ্লেক্সিবল রাখার চেষ্টা করবেন। খুবই টাইট টাইম ফ্রেমের মধ্যে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন না। এটা আরেকটা পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে। নাম্বার 6, স্টাডি দ্য রিকোয়ারমেন্টস অফ ইউর টার্গেট ব্যান্ড, স্পেশালি স্পিকিং অ্যান্ড রাইটিং। আমি আগেই বলছি যে স্পিকিং এবং রাইটিংয়ে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে যেগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে তারা হচ্ছে ব্যান্ড স্কোর দেয়, তাই না? এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ কারণ আমরা লিসেনিং এবং রিডিংয়ে দেখছি যে এমসিকিউ টাইপের পয়েন্ট থাকে। তো এখানে বলছে যে আপনি যে ব্যান্ড ডিসক্রিপ্টর আছে সেগুলো আপনি অবজারভেবল বিহেভিয়ার্সের মধ্যে তুলনা করতে পারেন। ধরেন যে আপনাকে যে কোয়েশ্চেন দিতে সেই কোয়েশ্চেনটা আপনি
কোশ্চেনে যা চাইছে সেগুলো আপনি আনসার করতে পারতেছেন। এটা হচ্ছে টাস্ক রেসপন্স, হ্যাঁ? লজিক্যাল প্যারাগ্রাফিং কি? আপনি যে সেন্টেন্সগুলো লিখতেছেন বা যেভাবে কথা বলতেছেন, প্রত্যেকটা সেন্টেন্সের সাথে বা কথার সাথে একটা কানেকশন আছে। আপনি হুট করে একটা টপিক থেকে আরেকটা টপিকে লাফ দিয়ে চলে গেলেন, এরকম কিছু না। আপনি একটা জিনিসে কথা বলতেছেন, সেই কথার একটু ইন্ট্রোডাকশন থাকবে। সে কথাকে একটু এক্সপ্লেন করতে হবে। পরিশেষে একটা কনক্লুশন টানতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কোহেরেন্স, কন্ট্রোল কমপ্লেক্স সেন্টেন্স বা গ্রামার। এখানে আপনি ধরেন যে আপনি শব্দার্থগুলো সঠিক জায়গায় ঠিকমতো ব্যবহার করতে পারতেছেন, ভোকাবুলারি স্পেলিং ভুল হচ্ছে না, গ্রামারের প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো ঠিকঠাক আছে, এগুলো হচ্ছে গ্রামার। অ্যান্ড প্রিসাইজ টপিক ভোকাবুলারি, যেটাকে লেক্সিক্যাল রিসোর্স হিসেবে এরা হচ্ছে আখ্যায়িত করছে। কিছু টপিক থাকে যেগুলোর সাথে নির্দিষ্ট ভোকাবুলারি চাই। ওকে? আপনি ইম্পোর্টেন্ট ব্যবহার করতে পারেন, এক জায়গায় ক্রুশাল ব্যবহার করতে পারেন, এক জায়গায় সিগনিফিক্যান্ট ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার টপিকের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড অ্যাডভান্স ভোকাবুলারি বা ভালো হাই কোয়ালিটির ভোকাবুলারি ইউজ করে কিন্তু আপনার জন্য একটা ভালো বেনিফিট হবে আপনার আইএলটিএস রাইটিং এবং স্পিকিং ২ টা জায়গার ক্ষেত্রে। তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আইএলটিএস ভোকাবুলারি এবং আইএলটিএস গ্রামার সম্পর্কে একটা ফুল কোর্স দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ফুল ভিডিও ২ টা দেখে আসতে পারেন। তো টিপ নাম্বার 7 এ কি বলছে? লার্ন আইএলটিএস কোয়েশ্চেন টাইপস স্পেশালি লিসেনিং অ্যান্ড রিডিং। লিসেনিং অ্যান্ড রিডিং আমি একটু আগে বলছি যেখানে আপনার পয়েন্ট অনুযায়ী একটা কোয়েশ্চেন আপনি ঠিক পারছেন, আপনাকে ১ পয়েন্ট দিচ্ছে। ওকে? তার মানে এটা নয় যে আপনি এক ধরনের কোয়েশ্চেনে ৪০ টা করতেছেন, এখানে ভাগ করা থাকবে। হয়তো একটা টাইপের কোয়েশ্চেনে ৫ টা কোয়েশ্চেন আছে, ৫ টা কোয়েশ্চেনে ৫ মার্ক। ধরুন যে লিসেনিং এ আপনার গ্যাপ ফিলিং রয়েছে, আপনার হচ্ছে আ গ্যাপ ফিলিং রয়েছে, অপশন থাকতে পারে। তো সেগুলোর কোয়েশ্চেনগুলো কীরকম হইতে পারে? কোয়েশ্চেনের ধরনটা কী? ওইখানে কয়টা অপশন থাকবে? গ্যাপ ফিলিং এ আপনার কি আলাদা কোনো হিন্ট দেওয়া থাকবে কিনা? এগুলো আপনাকে আগে ভালো করে জানতে হবে। এটা মূলত আপনার ফরমাল ওয়ে যে কোয়েশ্চেন টাইপটা কীরকম হয় এটা আপনাকে দেখতে হবে। ওকে? আমরা যেরকম বিভিন্ন মডেল টেস্ট দেখছি না? মডেল টেস্ট টাইপের যেরকম কোয়েশ্চেন থাকে জাস্ট ধারণা নেওয়ার জন্য এরকম। এবং রিডিং এ একই ব্যাপার। রিডিং এ হচ্ছে লিসেনিং এর চেয়েও একটু কমপ্লেক্স জিনিসপত্র বা কমপ্লেক্স কোয়েশ্চেন টাইপ আছে যেগুলো আপনাকে বুঝতে হবে। ওকে? অ্যান্ড শুধু বুঝলেই হবে না, আপনাকে হচ্ছে সেই ট্র্যাপগুলো একটু দেখতে হবে যে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে আপনার হচ্ছে কী বিষয় মাথায় রাখতে হবে, কী সমস্যা আসতে পারে। অ্যান্ড এগুলো সলভ করার জন্য অ্যাপ্রোচ আছে স্কিমিং, স্ক্যানিং যেগুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। অ্যান্ড তার পরবর্তী বিষয়টা হচ্ছে টেকনিকগুলো আয়ত্ত করা। আপনি আগের যে টিপ সেখানে দেখছেন যে আপনাকে কোয়েশ্চেন কোন ধরনের হয় সেগুলো আপনাকে জানতে হবে। ওকে ফাইন। এখন প্রত্যেকটা কোয়েশ্চেনের ধরন বা কোয়েশ্চেন টাইপ এইটা সলভ করতে গেলে একটা নির্দিষ্ট স্পেসিফিক টেকনিক আছে। তো সেইটা আপনাকে আয়ত্ত করতে হবে এবং আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন নির্দিষ্ট টেকনিক অনুযায়ী তখন মূলত আপনি ওই ধরনের বা ওই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি মাস্টার হয়ে যাবেন এবং আপনার জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে আপনি যখন ওই কোয়েশ্চেনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তখন দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আপনি এখানে কি ফুল ব্যান্ড স্কোর তুলতে পারবেন কিনা বা ৫টা দিলে আপনি ৫টা অ্যান্সার করতে পারবেন কিনা। আপনার জন্য কোনটা সহজ হচ্ছে, আপনার জন্য কোনটা কঠিন হচ্ছে এটা আপনি ভালো করেই বুঝতে পারবেন। তো আপনাকে কোয়েশ্চেনের ধরনও বুঝতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হইলে কি টেকনিক আছে সেই টেকনিকগুলো আপনাকে বুঝতে হবে এবং সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের টেকনিকগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য। আমাদের সাথে থাকলে আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখতে পারবেন। এবার আসি কি বলছে প্রিপেয়ার কমন আইএলটিএস টপিকস অ্যান্ড টপিক ভোকাবুলারি। ওকে, এটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে। আপনারা আমাদের যদি আইএলটিএস ভোকাবুলারি কোর্সটা দেখেন যেটা ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে আছে আমাদের চ্যানেলে, দেখবেন যে আমরা বিভিন্ন কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারিগুলো রাখার চেষ্টা করছি। তো ভোকাবুলারি এটা কতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। আগেই বলছি যে আপনার স্পিকিং, রাইটিং ২ টা ক্ষেত্রে আপনার ভোকাবুলারির উপরে লেক্সিক্যাল রিসোর্স আছে। সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে তারা ব্যান্ড স্কোর দেয়। ওকে? তো ভোকাবুলারি কি আপনার খুব অ্যাডভান্স বা খুব রেয়ার ভোকাবুলারি জানতে হবে? অবশ্যই না। আমি আগেও বলছি যে 80% ভোকাবুলারি আপনার আগেই জানা যদি আপনি এইচএসসি পাস করেন বা এইচএসসি পর্যন্ত আপনি ইংরেজি পড়ে থাকেন। বাকি 20% আপনাকে নতুন ভোকাবুলারি শিখতে হবে এবং আগে যে 80% কথা বলছি 80% এর মধ্যে কোন ভোকাবুলারি বা কোন শব্দার্থটা কোন কনটেক্সটে ব্যবহার করতে হবে এটা আপনাকে জানতে হবে। আপনারা যখন আমাদের আইএলটিএস গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোর্সটা দেখবেন তখন আপনারা এটা আরও ভালো করে বুঝতে পারবেন। আশা করি আপনারা ভোকাবুলারি ব্যাপারটা এখানে বুঝে গেছেন। তো ১০ এ কি বলছে? ডেভেলপ আইডিয়াস ইউজিং রিয়েল সোর্সেস, ডকুমেন্টারিজ, নিউজ, ম্যাগাজিনস, রেডিও। ওকে, তো এই জিনিসটা এখানে কেন আসলো? আমি একটু বুঝাই বলি। বিশেষ করে আপনার লিসেনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে
রিডিংয়ে তো বিভিন্ন প্যাসেজ থাকবে, লিসেনিংয়ে হচ্ছে আপনার বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবে। তো তার কথা বলার একটা টপিকও থাকবে। সাধারণত তারা এমন বিষয় নিয়ে কথা বলে, যেগুলো হয়তো একটা চলমান ইস্যু বা কোনো সায়েন্টিফিক ব্যাপার-স্যাপার বা বর্তমানে যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, এরকম কিছু নিয়ে। তো এই সম্পর্কে যদি আপনি আগে থেকেই ভালো করে জানেন বা এই কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে, ধরেন যে আপনার রিডিংয়ে ফর এক্সাম্পল তারা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ নিয়ে কথা বলতেছে। তো আপনি সায়েন্স স্টুডেন্ট বা আপনি 9-10 এ পড়ে আসছেন সালোকসংশ্লেষণ কীভাবে করে, আপনার আগে থেকে কনসেপ্টটা জানা আছে। তো যেহেতু কনসেপ্ট আপনার ক্লিয়ার, ওই সম্পর্কে ডিটেইলস বলা থাকলে আপনার জন্য কোয়েশ্চেন অ্যান্সার করাটা অনেক সহজ হয়ে যাবে। তবে এখানে আমার একটা কথা আছে যে, আপনার হাতে খুব অল্প সময়, ২-৩ মাস সময়। তো আপনি এইটার জন্য কী, কী জানবেন, কী, কী পড়বেন? আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন সেটা হচ্ছে নতুন কোনো ইস্যু থাকলে সেটা আপনি জানতে পারেন বা সেটা আপনি হচ্ছে একটু ডকুমেন্টারি দেখতে পারেন। নিউজ বা ম্যাগাজিন বা রেডিও দরকার নাই। ম্যাগাজিন অ্যান্ড ডকুমেন্টারিগুলো দেখতে পারেন। তাহলেই এনাফ আমার জন্য। সরি আপনার জন্য। তো আপনি যদি আরো একটু ঘাটাঘাটি করেন, কোয়েশ্চেনগুলো দেখেন তাহলে আপনি আরো ভালো আইডিয়া পাবেন যে এখানে তারা কোন ইস্যুগুলো বা কোন বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করে থাকে। তো এটা সরাসরি আপনার কোয়েশ্চেনের ক্ষেত্রে যাচ্ছে না। তবে যদি জানা থাকে তাহলে আপনার কোয়েশ্চেন অ্যান্সার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিপ নাম্বার 11 ট্রেন উইথ ডিফারেন্ট অ্যাকসেন্ট। আমি হয়তো অনেক শর্ট ভিডিওতে আগে বলছি যে অ্যাকসেন্ট গুরুত্বপূর্ণ না, অ্যাকসেন্টের উপর কোনো মার্ক নাই। দেখুন আমরা কিন্তু একটু আগে মার্কের কথা বলছি, ভোকাবুলারির উপর মার্ক আছে। কিন্তু আপনি বাঙালি অ্যাকসেন্টের কথা বলছেন বা ব্রিটিশ অ্যাকসেন্টের কথা বলতেছেন কিনা, এইটা ম্যাটার না। ম্যাটার যেটা সেটা হচ্ছে আপনি একটা শব্দের উচ্চারণ ঠিকমতো বলতে পারতেছেন কিনা। আপনি এডুকেশন বলতে পারেন বা এডুকেশনে বলতে পারেন। কিন্তু আপনি যদি এলুকেশন বা এগুকেশন এরকম কিছু একটা বলে ফেলেন তাহলে কিন্তু সেটা উচ্চারণ ঠিকমতো হলো না। তো এইটা ম্যাটার না, তবে ম্যাটার করে কখন? লিসেনিং এর ক্ষেত্রে। মানে একজন হচ্ছে আপনার ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, সরি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছে। তারা হয়তো কোনো একটা ওয়ার্ড খুব সংক্ষেপে ইউজ করতেছে বা তারা উচ্চারণ করতে গিয়ে মানে খুব অল্প সময় দিচ্ছে বা অল্প স্ট্রেস দিচ্ছে ওই ওয়ার্ডটা বলার ক্ষেত্রে। তো এগুলো আপনাকে হচ্ছে জানতে হবে। আমরা চেষ্টা করব অন্য একটা ভিডিওতে জাস্ট এইটার উপরে যে অ্যাকসেন্টের যে ডিফারেন্সের কারণে একটা ওয়ার্ড শুনতে বিভিন্ন শোনায় বা ভিন্ন শোনায়, এটা ভিন্নতার কারণ কী এবং কোন, কোন ওয়ার্ডগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যাকসেন্টের ক্ষেত্রে বা কোন, কোন ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। তো যাই হোক, তো কথা হচ্ছে আপনাকে বিভিন্ন অ্যাকসেন্ট সম্পর্কে আ জানতে হবে। জানতে বলতে আপনি যেন বুঝতে পারেন আরকি, বুঝতে হবে। তো আপনি এখানে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট সবচেয়ে পপুলার। যদি আপনি বাংলাদেশে এক্সাম দেন, বাংলাদেশেও আপনার হচ্ছে ব্রিটিশ, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট তো থাকবেই লিসেনিং ক্ষেত্রে এবং স্পিকিং ক্ষেত্রে আপনার মোস্ট প্রবাবলি আপনি ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি অ্যাকসেন্টই বেশি পাবেন অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্টও পাইতে পারেন। ওকে? মানে আপনাকে তারা যেভাবে কথা বলবে, যেভাবে তারা প্রশ্ন করবে। তো স্পিকিং ক্ষেত্রে আপনাকে খুব বেশি তারা টাফ সিচুয়েশনের মধ্যে ফেলবে না। লিসেনিং ক্ষেত্রে এটা একটা ঝামেলাপূর্ণ একটা ব্যাপার থাকে, বিশেষ করে পার্ট 3 এবং পার্ট 4 এর ক্ষেত্রে। তো অ্যাকসেন্টের ব্যাপারটা আশা করি আপনার এখানে ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসি টিপ নাম্বার 12, ইউজ প্র্যাকটিস টেস্ট টু অ্যাসেস লিসেনিং, রিডিং, সেলফ স্কোরিং। মানে আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখানে লিসেনিং, রিডিংয়ের কথা বলছে। আগে বলছে এখানে আপনার একটা পয়েন্ট হচ্ছে একটা মার্ক অ্যান্ড ভুল গেলে কোনো মার্ক কাটবে না। যাই হোক, তো আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কেমনে করবেন? দেখুন বর্তমানে যেহেতু আমাদেরকে কম্পিউটার বেসড টেস্ট দিতেই হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে অনলাইনে এগুলো দেওয়ার জন্য এবং খুব ইজি প্রসেস। আপনি হচ্ছে অডিও শোনার অপশন থেকে অডিও শুনবেন। তারা নির্দিষ্ট টাইমার দেবে। দেখবেন আপনি কত টাইমের মধ্যে অ্যান্সার করতেছেন এবং একদম 80% বা 90% আপনার যে আইএলটিএস যে এনভায়রনমেন্ট আছে এক্সামের, সেরকম এনভায়রনমেন্টের বিভিন্ন ওয়েবসাইট আছে, যেগুলো আমি চেষ্টা করব কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য ওয়েবসাইটের লিঙ্কগুলো। তো সেভাবে আপনার প্র্যাকটিস করতে পারেন। তো প্র্যাকটিস করলেই কি হবে? অবশ্যই না। আপনি খাতা কলম নিয়ে বসবেন পাশে, প্র্যাকটিস করা শেষে যে আপনি কোন, কোন জিনিসটা ভুল করছেন। কোন, কোন ওয়েতে আপনি ঠিকমতো আগান নাই বা কোন, কোন টাইপের কোয়েশ্চেন আপনি ভুল করতেছেন। এই ভুলগুলো আপনি খেয়াল করে সেগুলোর উপর এক্সট্রা নজর দেন বা আপনাই যদি ১ম দিকে প্র্যাকটিস করেন কম্পিউটারে বা ল্যাপটপ নিয়ে, তখন হয়তো আপনার জন্য কিছুটা আনইজি মনে হবে। যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন আপনার হয়তো আয়ত্তে চলে আসবে এবং আপনি অল্প সময়ের মধ্যে সেটা প্র্যাকটিস করতে পারবেন বা অল্প সময়ের মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন। Let's talk about tip number 13, use Cambridge test books as real past papers. আপনারা হয়তো এসএসসি বা এইচএসসি পরীক্ষার আগে কোয়েশ্চেন ব্যাংকস কিনতেন, তাই না? তো কোয়েশ্চেন ব্যাংকে যেটা থাকতো আ সেটা হচ্ছে আগের বছরের কোয়েশ্চেন থাকতো এবং সম্ভবত কোয়েশ্চেন ব্যাংকেই আপনার হচ্ছে বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে বা স্কুলে তাদের যে
টেস্ট কোয়েশ্চেন আছে। তো সেক্ষেত্রে তারা কী কোয়েশ্চেন রাখছিল, যেগুলো মূলত ইম্পর্টেন্ট থাকে। কারণ তারা হচ্ছে আপনার রিয়েল এক্সাম বা বোর্ড এক্সামের উপর নির্ভর করে তারা কোয়েশ্চেনগুলো করত। যাই হোক, তো আপনার কেমব্রিজের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো মূলত আপনার রিয়েল বা একদম যেটা বলে যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আপনি কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার আইএলটিএস এক্সামে কীরকম কোয়েশ্চেন হতে পারে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে বর্তমানে আপনি বিভিন্ন কোচিং সেন্টারে বা অনলাইনে বিভিন্ন কোয়েশ্চেন দেখবেন, যেগুলো হয়তো স্ট্যান্ডার্ড হচ্ছে না বা আপনার কেমব্রিজের সাথে স্ট্যান্ডার্ড হচ্ছে না। কিন্তু কেমব্রিজের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পুরোটা স্ট্যান্ডার্ড। এবং আপনার যদি একটু উপরের দিকে যান, বিশেষ করে ১৫ র উপরে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, তখন দেখবেন যে আপনি বর্তমান যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো মূলত এখানে পায়ে যাবেন। তো এগুলোর উপর আপনি বেশি ফোকাস করেন এবং সেগুলোর উপর একটু অ্যানালাইসিস করবেন যে এখানে এই কোয়েশ্চেনে এই ট্রিক্স ব্যবহার করছে। এটার অ্যান্সারটা এভাবে হবে বা এভাবে করলে ভালো হয়। এভাবে একটু অ্যানালাইসিস করলে আপনি মূলত মেইন বা রিয়েল যে এক্সাম যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আপনি সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবেন। Tip number 14, get speaking and writing assessed by an experienced teacher, ideally an examiner or ex-examiner. বিশেষ করে স্পিকিং ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ আপনার কথা শুনবে, আপনাকে অ্যাসেস করতে পারবে যে আপনি কোথায়, কোথায় ভুল আছে। কারণ স্পিকিং ক্ষেত্রে আমরা নিজের মতো কথা বলি, আমাদের অতটা আয়ত্তে থাকে না, মাথায়ও থাকে না যে আমি আসলে কী বলছি। পরবর্তীতে আমরা নিজেকে নিজে ফিডব্যাক দেবো, এটাও হয় না। তো এই বর্তমানে বিভিন্ন এআই আছে, ChatGPT, Gemini আছে, তারা আপনাকে হয়তো হেল্প করবে কিন্তু অতটা ভালো বা প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবে না। এক্ষেত্রে আপনি কোনো ভালো এক্সামিনার বা ইন্সট্রাক্টর তার হেল্প নিতে পারেন। একটা সময় চেয়ে নিবেন যে আপনি তার সাথে একটু কথা বলতে চান বা একটু প্র্যাকটিস করতে চান, তাহলে তিনি আপনাকে হচ্ছে ভালো ফিডব্যাক দেবেন। অ্যান্ড আপনারা এআই দিয়ে মূলত রাইটিংটাও করতে পারেন। রাইটিংয়ের ক্ষেত্রে এআই মূলত ভালো মতোই হচ্ছে তারা সাপোর্ট দেয় বা ফিডব্যাক দেয়। তবে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে আপনার ভুলগুলো ধরা বা আপনি কোন ওয়েতে আরও ডেভেলপ করলে বা কোন ক্ষেত্রে আপনি আরেকটু বেশি সময় দিলে বা কোনটা সলভ করলে আপনার ব্যান্ড স্কোরটা আরও বাড়ে যেতে পারে। সেগুলোর উপরে হচ্ছে ফোকাস রাখা, সেগুলো টার্গেট রাখা। এবং আপনার টার্গেট এটা হবে না যে আপনি ব্যান্ড স্কোর কত পেলেন এটা দেখার জন্য আপনি মূলত করবেন, প্র্যাকটিস করবেন বা কারো কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন। ব্যান্ড স্কোর এখানে ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি আর কীভাবে ভালো ডেভেলপ করতে পারেন। টিপ নাম্বার 15 বলছে কি বিল্ড স্পিড ফর রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, এটা অত্যন্ত গুরুত্ব, বিশেষ করে রিডিংয়ের ক্ষেত্রে তো আরও গুরুত্বপূর্ণ। অ্যান্ড রাইটিং ক্ষেত্রে যেহেতু আমরা সারা জীবন খাতা কলম দিয়ে লিখে আসছি, আমাদের কিবোর্ড ধরা বা টাইপ করা অতটা বেশি হচ্ছে ভালো জানি না। তো এটা একটা ম্যাটার অফ কনসার্ন, যেটা নিয়ে আমি এখন কথা বলবো একটু পরে। আগে রিডিংয়ের ক্ষেত্রে আসি। রিডিংয়ে বড়, বড় প্যাসেজ তার মধ্য থেকে আপনাকে হচ্ছে করতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো গড়ে একটা কোয়েশ্চেনে আপনার হচ্ছে 1.25 বা এরকম কিছু একটা সময় আছে, মিনিট। আমি এখন বলতে পারতেছি না। আই এম সরি ফর দিস। বাট আপনাকে খুবই অল্প সময় দেয়া হবে। তো সেই সময়ের মধ্যে আপনি কি পুরো প্যাসেজটা একবারে পড়বেন, তারপর আপনি আস্তে, আস্তে খুঁজে, খুঁজে বের করবেন, এরকম কিছু একটা একদমই না। আপনি স্কিমিং, স্ক্যানিং করবেন। স্কিমিং কি? ধরুন যে আপনি কোনো একটা প্যাসেজ দেখে ১ম নজরে বা একটু এনালাইসিস করে বা একটু দেখে আপনি বুঝতে পারবেন যে এই প্যাসেজটা আসলে কোনটা নিয়ে কথা বলছে। স্ক্যানিং কি? স্ক্যানিংয়ের মাধ্যমে আপনি নির্দিষ্ট কিওয়ার্ডগুলো দেখবেন যে আপনার কোয়েশ্চেন যেটা চাইছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কোন প্যারার মধ্যে আসে বা কোন সেন্টেন্সের মধ্যে আসে, এটা আপনি খুঁজে বের করবেন। একইভাবে আপনি কিওয়ার্ডগুলো সিলেক্ট করে আপনি কিওয়ার্ড ম্যাচ করে আপনি হচ্ছে অ্যান্সার বের করতে পারেন। তো এগুলোর মাধ্যমে আপনাকে হচ্ছে পুরো প্যাসেজটা পড়তে হবে না, যতটুকু দরকার ততটুকুই আপনি পড়তে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে মেইন ব্যাপার। অ্যান্ড লেটস টক অ্যাবাউট রাইটিং। রাইটিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে ভালোই সময় দেয়া থাকবে। ঠিক আছে? তো আপনি পারবেন আশা করি, যদি আপনি একটু কিবোর্ডের সাথে পরিচিত হন। দেখুন, আমি নিজেও কিন্তু টাইপিং অতটা ভালো পারি না। কিন্তু আমার ধারণা আছে যে কোথায় কোন লেটারটা আছে। সেজন্য আমি মোটামুটি স্পিডে লিখতে পারতাম এবং আমি সেটা করেছি। কিন্তু আমি কিন্তু টাইপিং অতটা এক্সপার্ট না আমি। একদম ১০ আঙ্গুল দিয়ে টাইপিং করতে পারতাম না। আমি আগেই বলতেছি, আমি ১০ আঙ্গুল দিয়ে টাইপিং করতে পারতাম না। কিন্তু আমি ২-৩ আঙ্গুল দিয়ে বা ৪ আঙ্গুল দিয়ে যেটাই করতাম না কেন মোটামুটি স্পিডে হয়ে যাইত। তো যারা টাইপিং পারেন না তারা একদমই হচ্ছে ডিমোটিভেট হইবেন না। আপনি যদি ফোনের কিবোর্ডও দেখেন বা সেক্ষেত্রে আপনি মেইন কিবোর্ডের সাথে তুলনা করলে বা মেইন কিবোর্ড নিয়ে একটু প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যে খুব বেশি পার্থক্য নয় বা খুব বেশি সময় এখানে ওয়েস্ট হবে না। আপনি ইজিলি পারবেন। ঠিক আছে? জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনি টাইপিং শিখে ফেলেন তাহলে তো এটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। কিন্তু এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওকে, এখানে বলছে কি ডু অ্যাট লিস্ট ওয়ান ফুল প্র্যাকটিস টেস্ট আন্ডার এক্সাম কন্ডিশনস। মানে এখানে আপনার মক টেস্টের কথাই বলছে যে আপনি মক টেস্ট দিবেন, সেটা অনলাইনে হোক বা কোনো একটা কোচিং সেন্টারে গিয়ে হোক না কেন। তো আমি মক টেস্ট অবশ্যই সাজেস্ট করি, সেটা যদি কোনো ভালো কোচিং সেন্টারে বা যেখানে এক্সাম এনভায়রনমেন্ট আছে, যেখানে তারা রিয়েল এক্সাম নেয় বা তারা একটা রেজিস্টার সেন্টার
IELTS এর এক্সামের জন্য। তো সেখানে গিয়ে আপনি হচ্ছে একটা ফুল মক টেস্ট দেবেন। রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং সবগুলো সেখানে দেবেন। তাহলে আপনি এক্সাম এনভায়রনমেন্টটা বুঝতে পারবেন। যদি আপনি বাসায় বসে দেন তাহলে আপনি হচ্ছে ল্যাপটপে বা কম্পিউটারে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে একদম ডিস্ট্রাকশন ছাড়া একটা জায়গায় যাবেন এবং হাতে ফ্লেক্সিবল সময় নিবেন। এখানে মাত্র ২ ঘন্টা ৪০ মিনিট ৪ টা সেকশন মিলে। যাই হোক, তো ভালো সময় নিয়ে আপনি হচ্ছে একদম মনে করবেন যে আমি এক্সাম দিতেছি, IELTS এক্সাম। সেরকম মাইন্ডসেট নিয়ে আপনি হচ্ছে একটা ফুল আ এক্সাম দিবেন। একটা এখানে বলছে আপনি চাইলে ৩-৪ টা দিতে পারেন। যতটা দিবেন তত আপনার হচ্ছে কনফিডেন্স বাড়বে এবং আপনি বুঝতে পারবেন যে টাইম ম্যানেজমেন্ট আসলে কেমনে করে। অ্যান্ড দ্য লাস্ট টিপ হচ্ছে গেট ট্রেনিং ইফ পসিবল। চুজ ওয়াইসলি ব্রিটিশ কাউন্সিল, আইডিপি অর গুড লোকাল স্কুল। ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি থেকে অনেক রিসোর্স পাবেন। তারা হচ্ছে অনেক টিউটোরিয়ালে আছে, আপনি সেগুলো দেখতে পারেন এবং যদি আমার কথাটা বলি, যদি আপনি আমার পড়ানো বা আমি যেভাবে আপনাকে বলতেছি এগুলো আপনি বুঝতে পারেন, দেন আপনি আমার কোর্সে জয়েন হইতে পারেন। আমার কোর্সে জয়েন হওয়ার জন্য যাবতীয় সকল তথ্য আমি ১ম কমেন্টে দিতে চেষ্টা করবা। তো এইটা আমি সাজেস্ট করি ২ টা জিনিসই যে আপনি নিজে প্র্যাকটিস করে বা নিজে আপনি প্রিপারেশন নিতে পারেন। দ্যাটস গুড এনাফ এবং আপনি আমার সাথে বা যেকোনো একটা জায়গায় কোর্স করতে পারেন, এটাও ভালো। তো আপনি যখন নিজে প্রিপারেশন নিবেন, সেক্ষেত্রে আপনার যেটা হবে, সময় বেশি লাগতে পারে এবং তবে আপনি এখানে অনেক ভালো করে প্রিপেয়ার হবেন। দেখেন আমি নিজের কথা বলি, আমি কোনো কোচিং করছিলাম না, কোনো কোর্স করছিলাম না। আমি নিজেই প্রিপারেশন নিতেছিলাম অনলাইনে বিভিন্ন রিসোর্স থেকে। ওকে? তো এইটা আমার জন্য কেন ভালো হইছে? কারণ আমি বিভিন্ন জায়গায় ভুল করে সময় নষ্ট করে শিখছি। একটা জিনিস হচ্ছে আমার সময় বেশি লাগছে, তুলনামূলক বেশি। তবে আমি শিখছি অনেক ভালো করে। ওকে? অ্যান্ড যদি আমি কোচিং করতাম তাহলে আমি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে থাকতাম। যদি আমাকে ইন্সট্রাক্টর ভালো সময় দিত, তাহলে আমি নির্দিষ্ট সময় অনুযায়ী তার কাছ থেকে ফিডব্যাক বা হেল্প নিয়ে আমি ভালো করে আগাতাম একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে। ওকে? তো আপনি যেকোনো একটা করতে পারেন। আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনার হাতে ভালো সময় থেকে ফ্লেক্সিবল থাকে, দেন আপনি যেটা করতে পারেন নিজেই করতে পারেন। অথবা আপনি যদি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে প্রিপারেশন নিতে চান, একটা গাইডলাইন বা একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে দেন আপনি কোনো কোর্সে যুক্ত হতে পারেন। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রিপারেশনের জন্য যাবতীয় সকল টিপসগুলো একটা ভিডিওতে আনার জন্য। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিওতে IELTS এক্সামের কোয়েশ্চেন টাইপস বা কোয়েশ্চেন বিভিন্ন রুলস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।